প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলায় আমাদের প্রেস অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে আজকে আছেন অতিথি চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল ভাই। আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিল ভাই, স্বাগত জানাচ্ছি আমাদের প্রেস এবং চ্যানেল ইসলাম চ্যানেল বাংলায়। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। কেমন আছেন ইসলাম ভাই? এই তো আছি ভালো, অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে আমাদের চ্যানেলের জন্য সময় দেওয়ার জন্য। আমরা দর্শক, আজকে মূলত আমরা কথা বলবো বিভিন্ন পত্রিকা বা টেলিভিশনের পত্রিকাগুলোর হেডলাইন নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো আজকে আমাদের অতিথির সাথে। আমরা প্রথমেই যে ব্যাপারটি জানতে চাচ্ছি, আমরা আলোচনার আগে একটু হেডলাইনটা দেখে আসি, আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমে যে পেপারটা নিয়ে কথা বলছি, যে আমরা প্রথম আলোর যে সংবাদগুলো আমরা এক সেকেন্ড আমি দেখে আসবো। আমরা 21-এর চেতনা নিয়ে প্রতিবাদী শিল্পে, আমরা খলিল ভাই, প্রথম আলোর যে শিরোনামটি প্রতিবাদী শিল্পে 21-এর চেতনা, সেই বিষয়ে আপনার সাথে আমরা কথা বলবো, আপনার কাছ থেকে বিভিন্ন বিষয় জানবো আমাদের দর্শকদের জন্য। 21 আসলে তো এটা হচ্ছে একটা ভাষা। আপনারা জানেন যে এই পৃথিবীতে একমাত্রই বাংলা ভাষা, যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছেন। সেখানে একটা রক্তের বিনিময়ে আমরা একটি ভাষা পেয়েছি। আমরা বাংলায় কথা বলি। আমাদের এই ভাষার ইতিহাস অনেক পুরনো, অনেক চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে আমরা এই ভাষা অর্জন করেছি। এবং বাংলাদেশি মানুষ যে প্রান্তেই থাকুক না কেন, তারা বাংলা ভাষার চর্চা করেন, বাংলা ভাষাকে তারা আর প্রমোট করেন বিভিন্ন দেশে। আপনি যদি চিন্তা করেন, দেখেন বিলেতের মতো দেশে আমরা আছি, ব্রিটেনে বাংলা ভাষার অনেক চর্চা হচ্ছে। এখানে শহীদ মিনার রয়েছে, এখানে বাংলা স্কুল পরিচালিত হয়, এখানে আমরা বাংলাদেশি টেলিভিশন রান করি। আমরা আজকে ব্রিটেনের মতো দেশে বসে, আজকে ইসলাম চ্যানেল বাংলাতে বসে বাংলায় কথা বলতেছি। এটা তো অনেক বড় অর্জন, অনেক বড় পাওনা। আমরা অনেকগুলো পত্রিকা বের করি। এখানে আমরা জানি এই মিডিয়া, বাংলা মিডিয়া লাভজনক কোনো বিজনেস নয়, এটা ব্যবসা নয়। কিন্তু আমরা একটা নিজের দায়বদ্ধতা থেকে, আমাদের একটা এই প্যাট্রিয়টিজম থেকে আমরা এই বাংলাকে যে আমরা ভালোবাসি, এর একটা প্রমাণ হচ্ছে এখানে বিলেতে আমরা একটা বাংলা শক্তিশালী মিডিয়া আমরা গড়ে তুলেছি। আমি একটু প্রেক্ষাপট বলতেছি আপনার, যে আজকে এখানে একটা প্রেস ক্লাব রয়েছে, 288 জন সদস্য রয়েছেন যারা বাংলা লেখালেখি করেন, বাংলা ভাষার চর্চা করেন। এটা এই লেখালেখিটা তো বাংলা ভাষাকে কেন্দ্র করেই। তো এই যে একটা শিল্প গড়ে উঠেছে এখানে, লন্ডনের আলতাবালি পার্কের ঐতিহাসিক শহীদ মিনার আপনারা জানেন। গতকাল রাতেও আমি নিজে সেই শহীদ মিনারে ছিলাম। হাজারো মানুষ এসেছেন, তারা ফুল দিয়ে এই ভাষা এই জন্য যারা আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, তারা ফুল দিয়েছেন। এখানে বিভিন্ন সংগঠন এসেছেন, ফুল দিয়েছেন। আপনারা জানেন এই আলতাবালি পার্কের যে শহীদ মিনার, এর আগেই প্রথম শহীদ মিনার হয়েছিল ওল্ডামের এই শহীদ মিনারেও মানুষ ফুল দিয়েছেন। সেখানকার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার তারা গিয়েছেন। এখানে অনেক স্কুলের শিক্ষার্থীরা আসেন। আজকে আমি একটু সকালে এই বৃষ্টি স্নাত, এই পুরো দিনেই সারাদিনই ঘুরে বৃষ্টি হচ্ছে লন্ডনে। আমি সেখানে একটা স্কুলের শিক্ষার্থীরা, তারা একদম ছাতা নিয়ে একদম বৃষ্টিতে ভিজে এসে তারা ফুল দিয়ে গেছেন। আমি নিজে গিয়ে একটা স্টোরি করেছি তাদেরকে নিয়ে। এই যে একটা তারা কিন্তু এখানে চতুর্থ তৃতীয় প্রজন্মের ছেলেমেয়েরা, তারা কিন্তু আমাদের ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং। তারপরও তারা এসেছেন, কারণ তাদেরকে তাদের মা বাবা বলেছেন, শিক্ষক বলেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন। এইভাবে যে চর্চা শুরু হয়েছে, মানে আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে, যেটা হচ্ছে প্রতিবাদী শিল্পে 21-এর চেতনা। আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের বাংলা ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে। কীভাবে বলবেন, এটা বিভিন্ন ভাষার সংমিশ্রণে এটা আমরা হারিয়ে ফেলেতেছি। এবং এই ভাষা কিন্তু আপনার দেখবেন এখানে বিভিন্ন ভাষার আধিপত্য চলে আসতেছে। ইংলিশ ঢুকে গেছে, উর্দু ঢুকে গেছে, আপনি ফার্সি ঢুকে গেছে। ব্রিটেন না বাংলাদেশেও? বাংলাদেশেও। আমি তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বাংলাদেশে একটা ছেলেকে আপনি যদি কন্টিনিউয়াস একটা মনে করেন 2 মিনিটের জন্য কথা বলতে বলেন, সে 1 মিনিটেই অন্য ভাষাকে গুলিয়ে
বাকি সে বলবে বাংলা, সো এখানে ইংলিশ বলবে, বাংলা বলবে, এইভাবে একটা যদিও এটা কোনো দোষের কারণ না, আমি এটা বলতেছি, ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার ব্যাপার। এখন সে আপনাকে যদি বুঝিয়ে দিতে পারে তার মনের ভাব, যে কোনো ভাষা দিয়ে আপনি যদি বুঝে ফেলতে পারেন তার মনের কথা, তাহলে তো তার প্রকাশভঙ্গিটা হয়ে যায়। কিন্তু বলা হচ্ছে এখানে ভাষার যে ইনটেক রাখা, বাংলা ভাষাকে আরো বেশি জানা, চর্চা করা, এই বিষয়টা আসলে আমরা যারা সাংবাদিক হিসাবে রয়েছি, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে রাষ্ট্রের দায়িত্ব বেশি। আমরা হ্যাঁ আবারও আসবো আপনার কাছে। আমরা নেক্সট সংবাদের শিরোনামটি একটু থেকে আসবো। $300 কোটি টাকার সম্পদের অনুসন্ধান ফাইলবন্দি। এলজিইডি প্রকৌশলীর ক্ষমতার দাপট এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যুগান্তর পত্রিকায় এসছে 300 কোটি টাকার সম্পদের অনুসন্ধান ফাইলবন্দি অবস্থায় পড়ে আছে। এই ব্যাপারে দর্শকদের জন্য কি বলতে? এটা আসলে বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ অনেক ভালো দ্রুত গতিতে উন্নত হচ্ছে, অনেকগুলো সিগনিফিকেন্ট উন্নয়ন হচ্ছে। আপনি পদ্মা সেতু যদি বলেন, আপনি যদি মেট্রো রেল বলেন, কিংবা বাংলাদেশের আইসিটির যে উন্নয়ন, এটা অভূতপূর্ব। এটা থার্ড ওয়ার্ল্ডের অন্যান্য দেশের যারা ইকোনমি বোঝেন, যারা থার্ড ওয়ার্ল্ডের যে গ্রোয়িং ইকোনমি কিংবা জিডিপি আপনার গ্রো হচ্ছে, এটা যারা বুঝেন, দেখবেন বাংলাদেশের যে জিডিপির হার কিংবা উন্নয়নের যে গতি এবং মানুষকে যেভাবে সাধারণ মানুষকে এই উন্নয়নের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, এটা অভূতপূর্ব। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে দেশের ব্যাংকিং খাত কিংবা দুর্নীতির যে একটা মহা উৎসব, যেটা অনেক ছোট ছোট অফিসাররা তারা অনেক বড় বড় দুর্নীতি করতেছেন। এইটা আসলে এটা লাগাম ধরা উচিত। উনি যে, আমি রিপোর্টটা পড়েছি আপনার এখানে আসার আগে, উনি হচ্ছে উনার সম্ভবত ভাইরা ওর সামথিং, উনার সম্পর্কে হয়তো বোনের জামাই সামথিং, ওইটা হচ্ছে উনার একজন যুগ্ম সচিব। ওনাকে কাজে লাগিয়ে এত টাকা দুর্নীতি করেছে, এবং এই যুগ্ম সচিবের পাওয়ারের কারণে এটার কোনো তদন্ত হচ্ছে না, অনুসন্ধান হচ্ছে না। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এটা খুবই দুঃখজনক যে একজন যুগ্ম সচিব এত পাওয়ারফুল, যে তার একজন আত্মীয় এত বড় দুর্নীতি করে। আপনারা জানেন এখানে পিকে হাওলাদার, আপনারা জানেন, সে প্রায় ৩,০০০ কোটি টাকার মতো সে পাচার করেছে বিদেশে। তার ২০০টার উপরে ব্যাংক অ্যাকাউন্ট ছিল। তার ব্যাপারে তো কোনো সঠিক তদন্ত হয় নাই। এটা কোথায়? সো এই ব্যাপারটা আমার মনে হচ্ছে, যেহেতু এটা গত টার্মে হয়েছে, যে বর্তমান যে সরকার রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমার মনে হয় তিনি নতুন করে আবারও নির্বাচিত হয়েছেন। আমার সবচেয়ে ভালো হবে এই বিষয়গুলো একটু, এই 5 বছর বিশেষ করে দুর্নীতি দমনের ক্ষেত্রে একটা সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, এবং একটা এক্সাম্পল ক্রিয়েট করা উচিত। 1-2 জনকে অ্যাটলিস্ট একটা এক্সাম্পল, উদাহরণ হিসাবে নিয়ে আসা উচিত, এদেরকে বিচার করা উচিত। তাহলে কিন্তু ছোট ছোট দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এটার ব্যাপারে যে জিনিসটা জানতে চাচ্ছি, যে আমরা দুদকের কি ভূমিকা, যে 300 কোটি টাকা সম্পদের অনুসন্ধান ফাইলবন্দি অবস্থায় আছে, ফাইলটা কোনো একটা পাওয়ারের কারণে ফাইলটা বন্দি আছে, তাহলে কি দেশে আইনের হচ্ছে আপনার নখদর্পণহীন বাঘ, যেটা হচ্ছে আপনি একটা বাঘ, সে খুব পাওয়ারফুল, শক্তি, কিন্তু তার নখ নেই। এখন আপনাকে শিকার করবে কিভাবে? দুদক একটা এইরকম একটা বাঘ, যে তাকে বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো শক্তি নেই, তার যে অস্ত্রটা কেড়ে নেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে দুদক তো সরকার এখানে ইনফ্লুয়েন্স করে, যদি না করতো তাহলে এই ধরনের দুর্নীতি তো এটা একটা তদন্ত হতো, অনুসন্ধান হতো, এটা রিপোর্ট হতো, এটা কোর্টে যেত, দুদক তো মামলা করে এদেরকে কোর্টে নিয়ে যেতে পারতো। তাহলে এটা তো দুদককে শক্তি দেওয়া দরকার। তো দুদক এটা করা হয়েছে, কিন্তু দুদকের যে কার্যক্রমতা, এটা কন্ট্রোলের মধ্যে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা সরকারের উচিত দুদককে একটু পাওয়ার দেওয়া। আর আমি এর আগেও বলেছি যে এই ধরনের যে দুর্নীতিগুলো সিগনিফিকেন্ট, এটা তো একটা বিশাল দুর্নীতি। এই যে 300 কোটি টাকা দিয়ে 1-2টা আসনের অনেকগুলো উন্নয়ন করা যেতে পারত। একটা বড় সিগনিফিকেন্ট মাইল ফলক, আপনার একটা ব্রিজ করা যেতে পারতো, বিশাল একটা ব্রিজ। বাংলাদেশে দেখেন 6 লেন 4 লেন নিয়ে কথা হচ্ছে, সিলেট টু ঢাকা, এটা কথা হচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। টাকার ব্যাপার, অনেকেই বলতেছেন যে বিশ্ব ব্যাংক নাকি ফান্ডিং দিয়ে দিছে, তাহলে এগুলো কাজ শুরু হয় না কেন? হ্যাঁ, তো এই টাকাগুলো যে ফিরিয়ে আনা যেত এবং এনে এইগুলো টাকাগুলো উন্নয়নের কাজে ব্যয় করা যেত, অনেক ভালো হতো। হাজার হাজার মানুষ বেকার রয়েছে, অনেক শিক্ষিত, আপনারা জানেন বাংলাদেশে ইউনিভার্সিটিতে তারা পড়ালেখা করে, তারা রিক্সা চালায় ঢাকায়, এরকম মানুষ রয়েছে, তারা বেকার, তাদের কর্মসংস্থান করা যেতে পারত। এই ধরনের দুর্নীতির টাকা দিয়ে এদেরকে উদ্ধার করা উচিত আসলে এই টাকাগুলা।
আসলে দুর্ভাগ্যের ব্যাপার। এবং আমরা কয়েকদিন আগে একটা অনুসন্ধানে দেখেছিলাম যে একজন রিকশাওয়ালা, তার নামে শত শত কোটি টাকা লোন কারা উঠিয়েছে সে জানে না। মানে এই সমস্ত দুর্নীতি যদি বন্ধ না করা হয় সরকারিভাবে, তাহলে তো ব্যাংক বা অর্থনীতি বিপর্যয়ের পড়ে। না, এটা তো গত সপ্তাহে দেখলাম একটা অফিসের পিয়ন, উনি নাকি হেলিকপ্টার কিনে ফেলছে। মানে মানে একটা সরকারি অফিসের পিয়ন, তিনি এখন হেলিকপ্টার মালিক, উনি ইনভেস্ট করেছেন হেলিকপ্টারে। এখন আপনারা বুঝতেছেন, এটা খুবই দুঃখজনক। এগুলো, এই দুর্নীতিগুলো আসলে খুবই আমাদের দেশের উন্নয়নের একটা বিরাট বাধা হচ্ছে। এই যে দুর্নীতিগুলা এদেরগুলোকে আসলে আমাদের কন্ট্রোল করা উচিত। অনেক ধন্যবাদ। আমরা এবারে পরবর্তী হেডলাইনটা দেখে আসি একটু। হ্যাঁ, হেডলাইন হচ্ছে আমি কি ভুলিতে পারি অমর 21শে আজ। প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এ ব্যাপারে যদি দর্শকদের জন্য আপনি 21শে এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন। প্রতি বছরই আমাদের দেশে যখন 21শের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ফুল দেন, আমাদের প্রধানমন্ত্রী ফুল দেন, এই সশস্ত্র বাহিনীর সদস্যরা ফুল দেন। এই রীতির মধ্য দিয়ে গতকালকে যেটা আমরা ব্রিটেনে যেটা আমরা দেখলাম, প্রথমেই 12টা 1 মিনিটে বাংলাদেশ হাই কমিশন নির্বাহী মেয়র লুৎফুর রহমান টার্মলেসের, এবং এরপরে আপনার আমাদের এই বেতনাগিন পপুলার এবং লাইম হাউসের এমপি আফসানা বেগম, এরকম বাংলাদেশ আওয়ামী লীগ ইউকে শাখা এবং বিএনপির ইউকে শাখা সহ এরকম জাতীয় পার্টি, লন্ডন প্রেস ক্লাব, শরীয়তপুর, বালাগঞ্জ, আপনার এডুকেশন ট্রাস্ট, বিভিন্ন সংগঠন তারা ফুল দিয়েছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, কমিউনিটি সংগঠন তারা ফুল দিয়েছেন। অনেক নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি তারা গিয়েছেন ফুল দিতে। এর পরবর্তীতে আবার তারা প্রভাত ফেরিতেও অনেকে এসেছেন, ফুল দিয়েছেন। এটা একটা চিরচারিত রীতি হয়ে দাঁড়িয়েছে আমাদের। এটা ভালো, অনেকেই ফুল দেন, শ্রদ্ধা জানান, স্মরণ করেন। এটা একটা জাতীয় চেতনা। এগুলা জাতিগতভাবে আমরা এটা করে আসছি একদম ভায়ানোর ভাষা আন্দোলন থেকে নিয়ে, এবং এটা চলছে। এবং আমাদের এটা একটা কালচারের এবং আমাদের এই সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা ভালো, এটার একটা কন্টিনিউয়াস থাকা উচিত। তাহলে আমাদের নতুন যারা প্রজন্ম আসবেন তারা জানবেন যে আমাদের এই ভাষার জন্য অনেকেই জীবন দিয়েছেন, তারা ত্যাগ স্বীকার করেছেন, তারা আত্মত্যাগ করেছেন। এভাবেই তো নতুন নতুন যখন চ্যালেঞ্জ আসবে ভবিষ্যতে, এভাবেই মানুষ তৈরি হবে দেশের জন্য, ভাষার জন্য, জীবন দেওয়ার জন্য, রুখে দাঁড়ানোর জন্য। অনেক অন্যায় এবং আপনার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন তারা রুখে দাঁড়াবেন। এটাই হচ্ছে চেতনা, এটাই হচ্ছে শিক্ষা, এভাবেই আমাদের দেশ কিন্তু এগিয়ে যায় এবং আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি। খলিল ভাই, আপনি একজন সাংবাদিক, আপনার কাছে আমাদের দর্শকদের জন্য প্রশ্ন আরেকটা, যে আমরা এখানে বিশেষ করে লন্ডনে দেখেছি রাত্রে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তৃতার ঝড়। এবং আপনি রাইট কথা বলেছেন, আমি জাস্ট এটা মিস করেছি, আপনাকে এড করি। এটা হচ্ছে আমি গতকালকে এই যে আমাদের যে আলতাবালি পার্কের যারা যে রাতের যে ফুল দেওয়ার, এটা একটু বিশাল হয়ে যায়, কয়েক হাজার মানুষ হয়ে যায় এবং এখানে মিছিল মিটিং হয়। এটা অতীতে আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগ তারা মুখোমুখি হয়ে যান, রাজনৈতিক স্লোগান দেন। এটার আমার একটা প্রশ্ন ছিল, এখানে অনেক জায়গায় আপনার রাত 12টা 1 মিনিটে শহীদদের জন্য 1 মিনিটে একটা নীরবতা পালন করা হয়, যে নীরবতা পালন করার পরে ফুল দেওয়া হয়। তেমন মনে হচ্ছে আলতাবালি পার্কে এটা হচ্ছে না গত কয়েক বছর ধরে। আমি শহীদ মিনার বাস্তবায়ন কমিটির যিনি নুরুল ইসলাম ভাই, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এটা করেন না কেন। উনি খুবই দুঃখজনক বলেছেন যে এটা করা উচিত এবং আমরা অতীতে করেছি, কিন্তু এখানে যে চিল্লাহুল্লা, যে তারা হই হুল্লোড় শুরু করেন এবং যে ধরনের উশৃঙ্খল আচরণ করেন, রাজনৈতিক শক্তি প্রদর্শনের যে উশৃঙ্খল আচরণের কারণেই তারা এটা করতে পারছেন না এবং এটা মোটামুটি এটা হয় না এখন আর। তাহলে চিন্তা করেন, এটা কিন্তু হওয়া উচিত ছিল, কিন্তু তারা করতেও চান, কিন্তু কিছু মানুষ এসে এত উশৃঙ্খল আচরণ করেন, এত স্লোগান দেন, এত হই হুল্লোড় করেন,
এটার কারণেই কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না। সো আসলে আমরা তো যাই শ্রদ্ধা জানানোর জন্য, কিন্তু মনে হচ্ছে যে শ্রদ্ধা এবং শক্তি দুটোই একসাথে ব্যবহার হয়। আসলে একটা নীরবতার মাধ্যমে একটা রেসপেক্ট দেয়া, এটা হচ্ছে, কারণ আমরা তো তাহলে তো মনে হবে এটা লোক দেখানো, হ্যাঁ, কিন্তু এটা শ্রদ্ধা এবং রেসপেক্টের জায়গাটা হলো না। তার মনে হচ্ছে এটা আমাদের সবার উচিত এটা নিয়ে একটু কথা বলা এবং এটলিস্ট তাদেরকে একটু বুঝিয়ে বলা যে আপনারা দয়া করে এটলিস্ট আমাদেরকে একটু সুযোগ দেন, এই জায়গাটাতে এসে আপনারা একটু মানে হাল্লাগুল্লা করেন কম করেছে। অনেক ধন্যবাদ। আমরা দেখি নেক্সট কি আছে আমাদের জন্য। আমরা দেখছি, হ্যাঁ, মানব জমিনের একটি রিপোর্ট। ইব্রাহিম খলিল ভাই, কামাই করে এক বেলার খরচ হয় না, এই যে একটা হেডলাইন, বাংলাদেশি যারা শ্রমজীবী মানুষ আছে তাদের দুঃসহ জীবন, আপনি জানেন বিভিন্ন কারণে, বিভিন্ন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম এত বেশি। তো এই ব্যাপারে আপনি কি ভূমিকা সরকারের পক্ষ থেকে অথবা আমাদের সামাজিকভাবে করা উচিত বলে? আসলে আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে, খুব যারা উচ্চবিত্ত তারা একটা কমফোর্ট জোনে আছেন, তাদের একটা কমফোর্ট জোন আছে, তাদের ইনকাম একটা ফ্লো আছে, তাদের সম্পদ আছে, তাদের পয়সা আছে, তারা অনেক বেশি লাক্সারি লাইফ করেন। একেবারে যারা তৃণমূলের, তারা এগুলা বদার করেন না, তাদের লাইফটাই এরকম, একবেলা খেলেন তো অন্য বেলা খেলেন না, তারা মনে হয় যে তাদের ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে মধ্যবিত্ত, তারাই কিন্তু সবচেয়ে বড় সমস্যায় রয়েছে। মিডল ক্লাস ফ্যামিলি যারা, তাদের ব্যাপারটা হচ্ছে, দেখেন, তাদের সীমিত একটা ইনকাম, সীমিত একটা চাকরি, মাসের পর একটা ফ্রেমের মধ্যে টাকার একটা পরিমাণ, এই দিয়ে তারা না দেবেন বাসা ভাড়া, না কিনতে পারবেন বাচ্চার স্কুলের ফি দেবেন, না যদি তাদের কোনো রোগবালাই হয় তার চিকিৎসা করার, এই যে একটা খুবই দুঃসহ, এরা কিন্তু কাউকে বলতে পারে না গিয়ে। অনেক মানুষ দেখবেন, আপনার ধনী মানুষ লোন নিয়ে আসবে ব্যাংক থেকে ৩,০০০ কোটি টাকা, হ্যাঁ, তার কোনো সমস্যা নেই, তাদের সমস্যা নেই। কিন্তু গরিব মানুষ যে মনে করবে আমার তো কি আছে আর নাই আছে, কিন্তু মধ্যবিত্তের জন্য বেশি চিন্তা হচ্ছে, তারা আসলে খুবই সংকটে। তো এই জন্য বলেছে যে কামাই করেও, এরা কামাই করেন কিন্তু তারা তাদের কাজ করার পরে তারা খেতে পারে না, খরচ হচ্ছে। এটা হচ্ছে সাস্টেইনেবল একটা যে কান্ট্রি, যেটা হচ্ছে ইকোনমিকে একটা কথা বলে সাস্টেইনেবল ইকোনমি, যেটা হচ্ছে যে অর্থনীতির চাকা একটা ব্যালেন্স ভাবে চলা, যেটা এটার একটা ব্যাপারটা আছে। এখানে অর্থমন্ত্রীর একটা ভূমিকা, তিনি যে বাজেট করেন, তিনি কিভাবে কি খাতে ভর্তুকি দেবেন, কি খাতে তিনি ছাড় দেবেন, কি খাতে মনে করেন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেখানে মানুষ প্রতিদিন যেটাই ব্যবহার করে, এক্ষেত্রে আমাদের সাবসিডি দেওয়া প্রয়োজন। আপনি কি মনে করেন এখানে আমরা যে তেল ইউজ করি, যেটা আমরা ফিউল ইউজ করি আমাদের গাড়ির জন্য, আমরা যে এখন মনে করেন 1 পাউন্ড 32 পেনি কিংবা 40 পেনি লিটার, আমরা কি মনে করেন এই টাকায় এগুলা কিনা হয়েছে? নেবার, এটা অনেক বেশি দামে কেনা, কিন্তু গভর্নমেন্ট এখানে সাবসিডি দেয়, কারণ এই তেল সাবসিডি না দিলে এটার এফেক্ট অন্য জায়গায় পড়বে। তো এই জিনিসটা আমাদের দেশে করা উচিত। নিত্য প্রয়োজনীয় যেগুলা মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে, এগুলা সাবসিডি খুবই প্রয়োজন। সাবসিডি দিলেই কিন্তু মানুষ তার লাইভলিহুড যেটা, এটা সে মেনটেন করতে পারবে। আমি আশা করব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এগুলো দেখবেন। আমরা পরবর্তী রিপোর্ট একটু দেখে আসি, রিপোর্টে কি আছে দেখি। এখন সমকালে যেটা প্রকাশ হয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরও বেড়েছে। ইব্রাহিম খলিল ভাই, বিদ্যুতের বিভিন্ন সময় আমরা কারচুপির কথা দেখি, বিভিন্ন সময়ে দুর্নীতি তো আছেই, তো এই পর্যায়ে এসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরও বেড়েছে। তো আমরা জনগণের জন্য বিদ্যুতের একটা পজিটিভ কথা হচ্ছে, আমি বলবো বিদ্যুতের যদি বাংলাদেশের কম্পারেটলি আপনি হিসেব করেন, গত 15-10 বছরে বিদ্যুতের কিন্তু উন্নতি হয়েছে। যদি সরকার হয়তো দাম বাড়িয়েছে, বিকজ যখন প্রোডাকশন হয়তো কস্ট বেড়ে যায়, তো এসব দাম বাড়ানো হয়েছে, কিন্তু ওভারঅল আমাদের দেশে ইলেকট্রিসিটির কিন্তু অনেক উন্নয়ন হয়েছে। আপনি দেখেন, আমরা নিজেরাও এখন দেশে যাই, আপনি যদি শীতের মৌসুমে দেশে যান কিংবা গরমের সময় যান, অনেক কম। আগে তো বিদ্যুৎ
বলা হয়েছে বিদ্যুৎ কবে আসবে, মানে সার্ভিসটা এখন উন্নত হয়েছে, সার্ভিস উন্নত হয়েছে, একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আপনি একটু আগে আপনার কথাই বলছেন যে বিভিন্ন কারণে ওয়ার, বিভিন্ন কারণেই কিন্তু অনেকগুলো জিনিসপত্রের দাম বেড়েছে, ইন্টারন্যাশনাল আপনার অনেকগুলো হিসাব নিকাশ আছে, এগুলো তো হচ্ছে এই বিষয়গুলো তো আমাদের দেশ তৈরি করতে পারে না, এগুলো অনেক জায়গা থেকে কিনে, এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, সেক্ষেত্রে একটু হয়তো বেড়েছে। কিন্তু আবারও আমি যেটা বললাম আপনার এই তেলের মতোই, যেটা হচ্ছে এগুলো ব্যাপারে সাবসিডির প্রয়োজন, এটা হচ্ছে গভর্নমেন্ট অন্যদিকে হয়তো একটু বাড়িয়ে, আমার মনে হচ্ছে এই ব্যাপারগুলো সাবসিডি দেওয়া উচিত, এবং যারা এফোর্ড করতে পারে না তাদেরকে ইয়ে করে। আপনার এই দেশে দেখেন, আমরা উইন্টারে আমরা কিন্তু একটা, এই দেশের গভর্নমেন্ট কী করে একটা উইন্টার সাবসিডি দেয় আপনাকে, একটু ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলাতে এনার্জিতে তারা একটু ডিসকাউন্ট দিচ্ছে, যারা ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন, লো ইনকামে থাকেন তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় এই মডেলগুলা আমাদের দেশও একটু প্রিজার্ভ করা, যদিও সম্ভব না এই দেশের মতো, কারণ এদেশের ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি তো সমান না, যে ভলিউম অফ দ্য ইকোনমি। আমার মনে হচ্ছে যতটুকু পারা যায় যে একেবারে চিহ্নিত করে যারা একেবারে পারেন না কিংবা তাদের দুঃসহ হয়ে যায় বিদ্যুৎ বিলের জন্য, তাদেরকে একটু সহযোগিতা করা। আমার মনে হয় এটা অর্থনীতি প্রতি বছরের বাজেটে অর্থমন্ত্রী নিয়ে আসতে পারেন এবং তাদেরকে একটা সাবসিডির ব্যবস্থা করে দিতে পারেন। এটা আসলে গুরুত্বপূর্ণ তথ্য আপনি যেটা দিলেন, যে সাবসিডি দিলে হয়তো জনসাধারণ একটু তাদের লাইভলিহুডের জন্য ভালো হবে। হ্যাঁ, সেটা আমি মনে করি। দিতে যাচ্ছি, বিরতির পরে এসে আমরা আবার কথা বলবো আমাদের অতিথির সাথে থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিরতির পরে আমরা আবার হাজির হয়েছি বিভিন্ন পত্রিকার শিরোনাম নিয়ে কথা বলছি আমাদের সাথে আজকের অতিথি ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে। দেখি আমরা এবারে কোন বিষয়টি নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছে সুরমা পত্রিকার একটি রিপোর্ট। শুধু পার্লামেন্টে না, জনগণের এমপি হতে চান রাবিনা খান, একটি শিরোনাম। রাবিনা খান সম্পর্কে থেকে আমরা এই ব্যাপারে কথা বলবো। ইব্রাহিম খলিল ভাই, সুরমা পত্রিকাটি এই হেডলাইনটি দিয়েছে, শুধু পার্লামেন্টের না, জনগণের এমপি হতে চান রাবিনা খান। প্রথমে আপনাকে রাবিনা খানের একটু ব্যাকগ্রাউন্ড বলি। রাবিনা খান তিনি ছিলেন লেবার পার্টির কাউন্সিলর ছিলেন, এই টার্মলেস কাউন্সিলরে তিনি একসময়ের কাউন্সিলর ছিলেন। পরবর্তীতে তিনি ইন্ডিপেন্ডেন্ট, যেটা রেফারেন্ডামের মাধ্যমে যেটি মেয়র লুৎফর রহমান তিনি পরবর্তী ইয়েস নো ভোটের মাধ্যমে যখন এখানে ডাইরেক্টলি ইলেক্টেড মেয়র সিস্টেম চালু হলো, তখন যে মেয়র লুৎফর রহমান তিনি এসেছিলেন, তার টিমে তিনি কাজ করেছেন, ক্যাবিনেট মেম্বার ছিলেন। এর পরবর্তীতে তিনি মেয়রের টিম থেকে বেরিয়ে তিনি মেয়রের সাথে ইলেকশন করেছেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। পরবর্তীতে তিনি লিবডেম পার্টিতে জয়েন করেছেন। এই লিবডেম পার্টির পক্ষে এবার তিনি প্রার্থী হয়েছেন আগামী নির্বাচনের জন্য, যেটি তিনি শুধু পার্লামেন্টে না, জনগণের এমপি হতে চান। ওনার যে প্রেস লঞ্চ যেটা ছিল গতকালকে ছিল, ওটাতে আমি নিজে ছিলাম। তার বক্তব্য হচ্ছে তিনি অ্যাক্সেসিবল এমপি হতে চান, যেটা যাতে সবাই তাকে পায়, সবার প্রয়োজনে তিনি পাশে দাঁড়াতে পারেন। এটা বিভিন্ন ক্ষেত্রে তিনি তার অপোজিশন যিনি প্রার্থী, এখন যিনি বর্তমান এমপি রয়েছেন রুশনারা আলী এমপি, তাকে হয়তো তিনি মিন করেছেন, কারণ অনেকেই তার কনস্টিটিউয়েন্সির অনেকেই তিনি অভিযোগ করেছেন, এটা আমার বক্তব্য না, তার অভিযোগ যে ওনাকে অ্যাক্সেসেবল না, ওনাকে পাওয়া যায় না, বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায় না, ইয়ে করা যায় না। তো এটাতে বেতনারগিন ব আসনটি হচ্ছে এখন দুটা আসন হয়ে গেছে, আপনারা জানেন, বেতনারগিন এন স্টেপনি, আরেকটা হচ্ছে বউ ওয়েস্ট নিয়ে আরেকটা আসন হয়েছে। হ্যাঁ, তো এখানে যেহেতু দুটা আসন হয়ে গেছে, মূল আসনটা কিন্তু এটাই, কারণ এখানে বাংলাদেশি মানুষ বেশি ভোটার, যারা বাংলাদেশি ভোটাররা আসলে নর্মালি তারা লেবার রোজ ফুলকে ভোট দিতে তারা ভালো পান। তো নর্মালি এখানে যেহেতু এবারের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ এখানে গাজার একটা ইস্যু রয়েছে, কারণ আমাদের অনেক বাংলাদেশি কিংবা মুসলমান কমিউনিটি তারা কিন্তু অনেক বেশি অ্যাংরি, তারা অনেকেই তাদের এই প্রটেস্ট ভোট হয়তো যাবে, কারণ গাজার ব্যাপারে যে তিনি যে পার্টি থেকে প্রার্থী হয়েছেন, গাজার ব্যাপারে তার একটা সফট কর্নার রয়েছে। এই পার্টি কিন্তু তারা সিসফায়ারে তারা ভোট দিয়েছে,
সিজফায়ারের জন্য, এবং তারা নভেম্বরে ভোট দিয়েছে। আবার আজকেই একটা ভোটিং হবে পার্লামেন্টে, সম্ভবত ওনারা ভোট দেবে সিজফায়ারের পক্ষে, লিবডেম ভোট দেবে। তো সেক্ষেত্রে তার একটা কমফোর্ট জোন রয়েছে এখানে, তার একটা পাল্লা ভারী, সেক্ষেত্রে মানুষের একটা সফট কর্নার থাকবে। যেহেতু লেবার পার্টি এখন পর্যন্ত তারা সিজফায়ারের মানে পক্ষে কোনো ভোট দেয় নাই, ওইখানে তারা বিরত ছিল। আজকে হয়তো কিয়ার স্টারমার তিনি বলেছেন তিনি একটা পার্মানেন্ট সলিউশন চান সিজফায়ারে, তিনি এত স্ট্রং ভয়েস না। তো সেক্ষেত্রে এই ভোটটা একটা নিয়ামক শক্তি হবে ওনার জন্য। এবং দেখা যেতে পারে ক্যাম্পেইনের ধরন কিংবা বাংলাদেশি কমিউনিটি তো আবার শেষ মুহূর্তে এসে কোন দিকে টান নেয়, বিভিন্ন ইস্যু থাকতে পারে। তো এই ইস্যুগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু হবে। কিন্তু আমি যেটা বলবো, বা এই বেতনানগিরির আসনে যেহেতু টাওয়ার হ্যামলেটসের এই ভিতরেই এই আসনটি, সীমানার ভিতরেই, এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। এখানে ক্রাইম বলেন, পুলিশিং বলেন, এখানে হাউজিংয়ের ক্রাইসিস রয়েছে, এখানে এনভায়রনমেন্টের অনেকগুলো ইস্যু রয়েছে, এখানে আপনার রোড সেফটির যে ব্যাপারটাগুলো রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু পার্লামেন্টে একটা স্ট্রং ভয়েস দরকার আছে, কারণ বাংলাদেশি কমিউনিটির অনেক পিছিয়ে। আমরা যে প্রপোর্শনে আমাদের এখানে কমিউনিটি গ্রো করেছে, আমাদের যে প্রায় এই বেতনাগির আসনে যে প্রায় বলা হচ্ছে 50,000-এর কাছাকাছি মানুষ বাংলাদেশি। সো এই যে এত বড় একটা কমিউনিটি এখানে, এই কমিউনিটির অনেকগুলো তারা অনেক পিছিয়ে, তাদের অনেক ভয়েস হার্ড হওয়া উচিত, তাদেরকে পার্লামেন্টে তাদের একটা স্ট্রং প্রতিনিধিত্ব থাকা উচিত, এবং স্ট্রংলি যাতে এই কমিউনিটিকে তারা পার্লামেন্টে অ্যাড্রেস করতে পারেন, এরকম একজন ক্যান্ডিডেট আসলে এখন বেতনাগিরি এবং স্টেফনি গ্রিনের জন্য খুবই প্রয়োজন আমি মনে করি। ইব্রাহিম খলিল ভাই, থ্যাংক ইউ। দেখি আমরা পরবর্তীতে আমাদের শিরোনাম কি আছে। জনমত হেডলাইন, কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি করে ওয়াদা ভঙ্গ করেছেন মেয়র লুৎফর রহমান, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ বলেছে। সেটা এই ব্যাপারে আপনি কি? কাউন্সিল ট্যাক্স আসলে এটা আমার মনে হচ্ছে ওনারা যেটা লেবার পার্টি যেটা মেন করেছেন, এটা হচ্ছে মেয়র লুৎফর রহমানের হয়তো ওনার ম্যানিফেস্টোতে এটা ছিল যে তিনি কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি করবেন না, এরকম কোনো হয়তো কোনো ব্যাপার থাকতে পারে। আমি যদিও ওনার ম্যানিফেস্টোটা আমার পড়া হয় নাই। তো এটা যদি ওনারা ইঙ্গিত করে থাকেন, তাহলে তো ওনারা তো মেয়রকে প্রেশারে রাখতেছেন যাতে উনি কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি করেন না। আমি তো আগেই বলেছি যে আমাদের এখানে যেহেতু বাংলাদেশি কমিউনিটি অনেকেই কিন্তু লো ইনকামে রয়েছেন, তারা এখন কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি হলে তাদের একটা সমস্যা হবে। আরেকটা ব্যাপার বুঝতে হবে, কারণ কাউন্সিল ট্যাক্স এগুলো অনেক ক্ষেত্রে মেয়রের কন্ট্রোলে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার গভর্নমেন্টের একটা প্রেশার থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। কারণ গভর্নমেন্ট যখন সারা দেশে বাড়াবে, আপনি যখন এটাকে ফ্রিজ করবেন, তখন এই টাকাটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে আস্ক করবে যে এই টাকাটা আসলে তুমি কিভাবে ম্যানেজ করবা লোকালি। তো এটা একটা কোয়েশ্চন থাকে, তখন মেয়রও কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রেশারে থাকেন। তো তার তো আবার ওই দিক দিয়ে হলে অন্যদিকে তো তার ফান্ডিং আসতে হবে। আপনার এই বিষয়গুলা আমার মনে হচ্ছে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে থাকে, তাহলে উনাকে তো একটা প্রেশার থাকবে, উনি কিছু বাড়াতে হবে, এই প্রেশার হয়তো থাকবে। কিন্তু লেবার পার্টি তো বিরোধী দল, তারা তো এটা বলবেই কিছু তো উনার ম্যানিফেস্টো যিনি লঙ্ঘন করতেছেন, উনি উনার ওয়াদা রাখতেছেন না, এটা তো পলিটিক্যাল বক্তব্য থাকবে। তবে ওভারঅল আমি বলবো যদি সম্ভব হয়, আমার মনে হয় এটা সাবসিডি দিয়েও মেয়র যাতে তার অন্য খাত থেকে এটাকে ম্যানেজ করে। উনি তো সারা দেশে কিন্তু স্কুল মিল বন্ধ, মেয়র এটা চালু করেছেন। এখানে ইউনিভার্সিটি যেটা ভার্সারি যেটা, এটা কিন্তু টার্মলেসে আনপ্রেসিডেন্টেড হয়েছে। অনেকগুলো ইউথ সেন্টার বন্ধ ছিল, এটা কিন্তু টার্মলেসে শুরু হয়েছে। সেক্ষেত্রে যদি তিনি এত ভালো ভালো কাজ করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে তিনি আমার মনে হয় বাসিন্দাদের স্বার্থেই তিনি একটু মনোযোগ দেওয়া উচিত, এবং কাউন্সিল ট্যাক্স না বাড়ানো আমি মনে করি এটা একটা গুড সিদ্ধান্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমিও আশা করব যে আমাদের বাঙালি কমিউনিটির জন্য টার্মলেট কাউন্সিলে মেয়র চেষ্টা করবেন কিছু একটা করার। দেখি আমরা এবারে কি আছে আমাদের জন্য। বাংলা সংলাপের যে হেডলাইনটি, রোচডেল গ্রুমিং থেকে আমাকে 12 বছর বয়স থেকে 100 বারের বেশি ধর্ষণ করা হয়েছে।
আসলে একটা দুঃখজনক ব্যাপার। আপনি যদি আপনার এটা এই রচডেল যেটা হচ্ছে গ্রেটার ম্যানচেস্টার একটি টাউন, যেটি আপনার এটা মেট্রোপলিটন টাউন। এখানে এই শহরটা আসলে আপনি যদি মেইন স্ট্রিমে আপনি যদি একটু সার্চ করেন, গুগল সার্চও করেন, দেখবেন অনেকগুলো এরকম স্ক্যান্ডালের স্টোরি রয়েছে। এবং মেইন স্ট্রিম মিডিয়া এটা একটা গ্রুমিং টাউন অনেকে বলেন, যেখানে কম বয়সী মেয়েদেরকে গ্রুমিং করা হয়, বিভিন্ন সেক্স স্ক্যান্ডাল করা হয়, এগুলা আসলে যৌন হয়রানি করা হয়। এই বিষয়গুলা এগুলা একটা ন্যাশনাল স্টোরি। এখানে কিন্তু বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার যারা রয়েছেন এদের ব্যাপারে একটু এইরকম বেশ কয়েকটা স্টোরি এসেছে। অনেকগুলো ড্রাগ রিলেটেড, যারা ড্রাগ গ্যাং রয়েছে এরা ওইগুলা করে থাকে। সো এই স্টোরিগুলা, এটা একটা রিসেন্ট স্টোরি। একটা মেয়ে সে বেরিয়ে এসেছে এবং সে তার আউটস্পোকেন হয়ে সে মিডিয়াকে বলেছে, পুলিশকে বলেছে। এই তদন্ত কয়েক বছর ধরে করেছে। এটা হচ্ছে ডিটেকটিভ অফিসাররা করেছে, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ প্রায় কয়েক বছর ধরে এটা একটা তাদেরকে ফলো করেছে, তাদেরকে অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করে কোর্টে এটা হাজার হাজার পেজ অফ ইনভেস্টিগেশন রিপোর্ট রয়েছে পুলিশের। এই সবগুলো নিয়ে ওর একটা স্পেশাল ইন্টারভিউ করে তারা এটা ফাইন্ড আউট করেছে এবং সে বলেছে এরকম অনেক ঘটনা এই ব্রিটেনে অন্য শহরে হয়ে থাকে। যদি রস্টেল বিভিন্ন সময় হেডলাইন হয়ে থাকে মিডিয়াতে, এটা বিভিন্ন কারণে ভাই এই ব্যাপারে যে এটা খুবই দুঃখজনক যে আমাকে 12 বছর বয়স থেকে 100 বারের বেশি ধর্ষণ করে। এই ব্যাপারে পুলিশের, বিশেষ করে ব্রিটেনে তো আইনের শাসন আছে এবং পুলিশ তৎপর সব অপরাধের জন্য। তো পুলিশের কি অনেকগুলো ব্যাপারটা হচ্ছে যখন ইনভেস্টিগেশনে আসে অনেকে আবার বলতে চান না প্রথম দিকে, এটাও একটা ব্যাপার থাকে। কারণ যখন ওরা ওই যে গ্যাংয়ের সাথে যখন থাকে, অনেকগুলো মেয়েরা গ্যাংয়ের সাথে জড়িত থাকে, তো ওই দিক দিয়ে ওরা আবার মিসইউজও করে থাকে। সো এটা অনেক সময় তারা ফার্স্ট ফেজে ওরা হয়তো নাও বলে, কিন্তু পরবর্তীতে যখন গভীর ইনভেস্টিগেশন হয়, তাদেরকে ইন্টারভিউ করা হয় এবং মিডিয়াও ইনভলভ হয়, তো অনেক সময় তারা আউটস্পোকেন হয়, বলতে বাধ্য হয়, বলে। এই মেয়েটা এরকম সাহস করে সে বলছে। কিন্তু অনেক মেয়েরা তো গোপনে কিংবা আমাদের মিডিয়ার অজান্তে, পুলিশের অজান্তে অনেকেই নির্যাতিত হচ্ছে, অনেকেই নিষ্পেষিত হচ্ছে। তারা কিন্তু মিডিয়াতে বলতেছে না, অনেক স্টোরি আসতেছে না। আমার মনে হয় এই পুরো ব্রিটেনে এটা বিভিন্ন শহরে আপনি খোঁজ নিলে দেখবেন স্পেশালি এটা ড্রাগ রিলেটেড থাকে এবং ড্রাগকে কেন্দ্র করে কিন্তু এইগুলা অনেকগুলো অপরাধ সংঘটিত হয়। এটা একটা মানে অপরাধের সিমটম আসলে। মূল অপরাধ রয়েছে এটা বিশাল গ্যাং, বিশাল ড্রাগের রাজ্য। সেখানে অনেকগুলো নারীকে ইউজ করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে ইউজ করা হয় ঢাল হিসাবে। অনেক সময় এদেরকে যৌন নির্যাতন করা হয়, যৌন হয়রানি করা হয়, হেনস্থা করা হয়। এই স্টোরিগুলা আসলে পুরো ব্রিটেনে এখন একটু বিভিন্ন শহরেই আছে। আমাদের টার্মলেসে আছে, লন্ডনে বিভিন্ন জায়গায় আছে, নিউহামে আছে, আপনার হ্যাকনিতে আছে। এগুলো অনেকে আপনি দেখবেন এই গত সামারে অনেকগুলো স্টাবিং এর ঘটনা ঘটেছে, যে ছুরিকাঘাত। প্রত্যেকটা ছুরিকাঘাতকে, যেগুলো আমরা নিজেরও রিপোর্ট করেছি, প্রত্যেকটা ছুরিকাঘাত যে স্টাবিং হয়েছে সবগুলোর সাথে রিলেশন হচ্ছে গ্যাং এবং ড্রাগস। সো এটা একটা বিশাল ব্যাপার। আরও যখন এটা গভীরে তদন্ত হয় তখন দেখা যায় এগুলা বেরিয়ে আসে, এই তথ্যগুলা বেরিয়ে আসে। খুব দুঃখজনক আসলে। সামাজিকতার ভয়ে হয়তো প্রথম দিকে প্রকাশ করেন না, অনেকে প্রকাশ করে। এই ব্যাপারে পুলিশের তো ভূমিকা নেওয়া উচিত। অফকোর্স পুলিশ ভূমিকা নেওয়ার কারণে তো এটা উঠেছে, এটা বেরিয়ে এসেছে এবং এটা বলছে। আমার মনে হচ্ছে ওইগুলা এর আগে আরও বেশি ছিল। এবং এই হস্টেলের আমি আপনাকে বলেছি, আপনি সার্চ করে অনেকগুলো স্টোরি পাবেন। পুলিশ এগুলা ভালো, তাদের অ্যাকশন রয়েছে, কিন্তু এই জন্যই বেরিয়ে আসছে ঘটনাগুলা। তবে এগুলো যদি আগে পুনরাবৃত্তি না হয় ঘটনাগুলার, এটার ব্যাপারে আসলে পুলিশ কাজ করা উচিত। ধন্যবাদ ইব্রাহিম খলিল ভাই। দেখি আমরা পরবর্তীতে আমাদের জন্য কি হেডলাইন আছে। দেশ পত্রিকায় যে রিপোর্টটি বেরিয়েছে, চলন্ত বিমানে ব্রিটিশ নাগরিক সুয়াইবুর রহমানের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে নিউহাম রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এই ব্যাপারে যদি কিছু আলোচনা করে থাকেন, আপনি হয়তো দেখেছেন। সুয়াইবুর রহমান আসলে খুবই একজন পরিচিত মুখ ছিলেন এবং খুবই কমিউনিটির অনেকগুলো সংগঠনের সাথে তার সম্পৃক্ততা ছিল, অনেক ভাইব্রেন্ট ছিল। আমরা অনেক অনুষ্ঠানে ওনাকে পেতাম। আসলে খুবই একজন কমিউনিটি বান্ধব মানুষ ছিলেন আসলে, পরিচিত লোক। হ্যাঁ, তিনি নিয়মিত দেশে যেতেন, নিয়মিত বাংলাদেশ বিমানেই যেতেন, বিভিন্ন
তার সাথে ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম। আসলে ব্যাপারটা হচ্ছে যিনি যখন বিমানে তার মৃত্যু হয়েছে, অনেকে বলছেন যে বিমান এটা ইনফর্ম করা ছিল, বিমান তো ল্যান্ডিংয়ের একটা জরুরি ল্যান্ডিংয়ের তো একটা সুযোগ থাকে অনেক সময়, কিংবা তাকে সঠিক তার এই তদন্ত হওয়া উচিত আসলে তিনি কিভাবে মারা গেলেন বিমানে। এবং তার তো ফ্যামিলি কিংবা কমিউনিটির মানুষ বিমানের কাছ থেকে একটা সহমর্মিতা কিংবা একটা দুঃখবোধ ওইটা আশা করে তারা করছেন, এবং একটা সুষ্ঠু তদন্ত আশা করছেন, একটা রিপোর্ট। আপনি আজকে মনে করেন এটা যদি আজকে এই ঘটনাটা এমিরেটসে হতো, আজকে এটা কাটার এয়ারওয়েজে হইতো, তারা কিন্তু এটা থ্রো ইনভেস্টিগেশন করতো, এটা নিয়ে তারা অনেক ঘাটাঘাটি করতো, আপনাকে প্রপার প্রেস লঞ্চ করে তারা কিন্তু মিডিয়াকে বলতো, ফ্যামিলিকে তারা দুঃখ জানাইতো লিখিতভাবে। এভাবেই তো একজন মানুষ তো যে চলে যায় তাকে তো পাওয়া যায় না, কিন্তু তার আত্মীয় স্বজন, তার স্বজনরা কি চান? স্বজনরা চান যে আমার এই মৃত্যুটা ঘটলো, এটার আসলে একটা কারণটা কি ছিল, তিনি কি স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা তারা জানতে চান, বুঝতে চান। এই দাবিটুকু কিন্তু কমিউনিটির। যেটা হচ্ছে আমাদের বিমানটা হচ্ছে একটা বেসরকারি সংস্থা, এটা সরকারি সংস্থা ছিল, কিন্তু বিমানের অফিসাররা যারা বিমানে কাজ করেন তাদের ব্যবহার এবং তাদের আচরণ দেখলে মনে হয় তারা সরকারি কর্মকর্তা। তারা যে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, একটা প্রাইভেট একটা বাংলাদেশের বিমান একটা আমাদের পতাকা হয়ে বিমান, কিন্তু এটা তো একটা এখন প্রাইভেট হয়ে গেছে, আপনারা তো জানেন। কিন্তু এটার প্রাইভেট একটা কর্পোরেট কালচার রয়েছে, একটা কর্পোরেট একটা বিমানের মতো একটা জায়গায় ইন্টারন্যাশনাল ফ্লাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যায়। এই যে একটা কর্পোরেট কালচার, এদেরকে ট্রেনিং দেয়, এদেরকে বোঝানো, যাত্রী সেবা, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা, তাদের ওয়েলফেয়ার, এগুলো যে দেখা, এগুলো আমাদের অফিসাররা রিক্রুট, আমি জানি না কীভাবে কিসের ভিত্তিতে তাদেরকে রিক্রুট করা হয়, তাদের প্রপার ট্রেনিং করানো। এখানে দেখবেন একটা অফিসারকে প্রতি বছর 6 মাস পরে পরে রিপোর্টে তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয়, তাদের এটাকে বলে সিপিডি কিংবা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, যেটা এটা প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটা কন্টিনিউয়াস করা লাগে। এটা আপনি দেবেন, আপনি যদি এখন আপনি টিচার থাকেন, তা আপনাকে মনে করেন পিএ থেকে শুরু করলেন, মানে এই অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে শুরু করলেন, এরপরে আপনাকে সিনিয়র টিচার, এরপরে হেড টিচার, ডেপুটি হেড টিচার, এরকমই তো মানুষ তো তার গ্রো করে, তার ট্রেনিং করে, জানে বুঝে একটা কালচারের মধ্যে দিয়ে এসে যায়। আমাদের বিমানে আমি জানি না এটা রয়েছে কিনা, থাকলে এটা বোঝা যায় না আসলে। তারা যখন ব্যবহার করে, যখন কথাবার্তা বলে, আমরা তো বিমান চড়ি, বিমানের পরিবেশে বোঝা যায় না এরা আসলে ট্রেনিং পায়, এরা আসলে সঠিক রিক্রুটমেন্টের মাধ্যমে এরা আসলে বিমানের ফ্লিটে আসে, এটা বোঝা যায় না। এটা খুবই প্রয়োজন। তাহলে একটা অফিসার যদি এরকম যোগ্যতা সম্পন্ন স্কিল থাকতো, তাহলে এরা একটা উদ্যোগ নিতে পারতো। আপনি ধরে নিলাম অফিসার বাদ দিয়ে দেন, কিন্তু বিমানের তো একটা সিইও আছে, বিমানের একটা ম্যানেজমেন্ট আছে ঢাকাতে, বিমানকে তো বিমানের একজন মন্ত্রী আছেন, বিমান মন্ত্রী। এটা তো উচিত ছিল যে তারা এটলিস্ট তারা একটু বলা মিডিয়াতে যে আমরা এটা দেখতেছি, তদন্ত করতেছি, আমরা জানাবো। তাহলে তো এটলিস্ট আমরা একটু সহানুভূতি আমরা একটা বুঝতাম যে এটা একটা তদন্ত হচ্ছে, একটা দাবি যেহেতু উঠেছে। আমার মনে না, তবে এখন আমাদের নতুন একজন মন্ত্রী এসেছেন আমাদের সিলেট 2 আসনের আলহাজ শফিকুর রহমান। আমি মনে করি তিনি একটা, যেহেতু তিনি প্রবাসী, আমার মনে তিনি একটা উদ্যোগ নেওয়া উচিত, এবং তাকে একটু কাম আউট, he should come out and speak to the media. We'll see what's going on in the বিমান একটি বৃহৎ অর্গানাইজেশন বাংলাদেশের, এবং বাংলাদেশের পতাকাবাহী যে সংগঠনটা বাংলাদেশের মান সম্মান নির্ভর করে সেটা। এক্স্যাক্টলি। এবং আমাদের তো অনেকেই, আপনি জানেন, অনেক ফ্যামিলি তারা বিমান চড়তে চান না। এখানে আপনাদের যে ছেলেমেয়েরা অনেকে তো বিমান চড়তে চান না, তারা যেতে চান না বিমান চড়ে, তারা এমিরেটসে চলে যায়, কাটারে চলে যায় দেশে। কিন্তু অনেকে মা বাবা অনেক টিকিট, আপনি যদি সার্চ করেন টিকিট পুরো বিশ্বের বিশ্বের চাইতে বাংলাদেশের টিকিট বেশি। এটা কেন হচ্ছে? তারপরও কিন্তু মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে তারা দেশে যেতে চান। কেন? যে টাকাটা দেশে যাক, আমি একটা বিমানে চড়ে একটু বাংলায় কথা বলে সিলেটে নেমে গেলাম, ঢাকায় চলে গেলাম, এই যে স্বাচ্ছন্দ্যবোধ, এই যে একটা মানে তাদের একটা আন্তরিকতা, লয়ালিটি ফর দ্য কান্ট্রি, কিন্তু এই লয়ালিটিটা আমাদের দেশের অফিসাররা দেখান না। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। এই আমরা যে লয়ালিটিটা তাদেরকে প্রদর্শন করি, আমরা যে লয়ালিটি নিয়ে চলি, আমরা যে যেতে চাই, আমরা যাব, কিংবা আমরা আমাদের দেশকে কন্ট্রিবিউট করতে চাই, এটা যদি আমাদের দেশের অফিসাররা আমাদেরকে 10% একটা লয়ালিটি দেখাতো, 10% সহানুভূতি দেখাতো,
তাহলে কিন্তু আমাদের অনেক দাবি দুর্ভোগ কিন্তু নিমেষেই মানুষ ভুলে যেত, এটাই শেষ হতো। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ নেওয়া উচিত এবং এটা একটা এক্সাম্পল করা উচিত। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তাহলে এটার সুষ্ঠু তদন্ত এবং এটা প্যানেল তৈরি করা উচিত, অ্যাটলিস্ট 200-300 সদস্য বিশিষ্ট, যে এটা কি হয়েছে এটা আমরা বুঝি এবং কিছুই না হোক অ্যাটলিস্ট তাদের ফ্যামিলিকে একটু বলা যে আমরা এই বিষয়টা দেখছি, এই ঘটনা হোয়াট এভার ইট, তাহলে তো তারা একটু সান্ত্বনা পেত একশো। অনেক ধন্যবাদ ইব্রাহিম খলিল ভাই। আমরা অনেক কথা বললাম আপনার সাথে, অনেক সময় ব্যয় করলেন আমাদের দর্শকদের জন্য। আপনি তো জানেন ভাষার মাস আজকে 21শে ফেব্রুয়ারি। আপনি একজন সাংবাদিক, অনেক কাজ করে যাচ্ছেন আমাদের কমিউনিটির জন্য। ব্রিটেনে বাংলা চর্চার কি ভাবে বাংলা চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে আমরা বাংলার মধ্যে, বাংলা কৃষ্টি কালচারের মধ্যে ধরে রাখতে পারি, সে ব্যাপারে যদি আমি এগুলা আসলে বাংলা চর্চা, বাংলাকে প্রমোট করা, এগুলার অনেকগুলোর বিষয়ে আমি শুধু ফোকাস করব এখানে। আমার যদি বৃষ্টি এখানে পড়ে আমাকে ছাতা এই জায়গায় ধরতে হবে। হ্যাঁ, তো আমরা অনেক সময় মনে করি যে আমরা এখানে বসে বাংলাদেশের কথা বলি। আমরা বাংলাদেশের কথা বলার দরকার নেই, বাংলাদেশের কথা বলার হাজারো মানুষ আছে, হাজারো এক্সপার্ট রয়েছেন। আমি বলবো আমি এখানে যে আছি, আমার এখানে কি সবচেয়ে বড়, আমি নিজে একজন টিচার ছিলাম, টার্মলেস একটা স্কুলের বাংলার টিচার ছিলাম, আমি বাংলা পড়িয়েছি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন টাওয়ার হ্যামলেটস হচ্ছে একমাত্র কাউন্সিল ব্রিটেনে যাদের বাংলাকে তারা অনেকগুলো ফান্ডিং করেন বাংলার চর্চা, বাংলাকে প্রমোট করার জন্য। টার্মলেস কাউন্সিল সবচেয়ে আন্তরিক এবং অনেক জায়গায় তো বাংলাদেশি আছেন, ম্যানচেস্টারে আছেন, বার্মিংহামে আছেন, বিভিন্ন কাউন্সিলে আছেন। কোন কাউন্সিল আন্তরিক? টার্মলেস কাউন্সিল শুরু থেকে আন্তরিক। এখানে টিচার ছিলেন, বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন আছে, অনেকগুলো স্কুলে বাংলা পড়ানো হয়, জিসিএসিতে বাংলা অন্তর্ভুক্ত আছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি বাবা মা হয়ে আপনার সন্তানকে বাংলা শেখানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমাদের বাচ্চারা এখন স্প্যানিশ শিখতেছে, মঙ্গোলিয়ান শিখতেছে, চাইনিজ শিখতেছে, বিকজ ওইটা হচ্ছে কর্পোরেট ল্যাঙ্গুয়েজ। আমি কেন বলি কর্পোরেট ল্যাঙ্গুয়েজ? কারণ আমি চাইনিজ শিখলে আমি চায়নাতে জব করতে পারবো, আমি আরবি শিখলে আমি সৌদি আরবে, মিডল ইস্টে গিয়ে জব করতে পারবো। আমি তো ভাষার আন্তরিকতার জন্য শিখছি না, আমি শিখছি কর্পোরেটের জন্য, আমার ক্যারিয়ারের জন্য। আর ওইটা হচ্ছে আমার মায়ের ভাষা, যে কালচারকে ধরে রাখা, কৃষ্টিকে ধরে রাখার জন্য। ওটা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের মা বাবাকে এগিয়ে আসতে হবে। তারা তাদের সন্তানকে বলতে হবে, বাবা তোমাকে একটা বাংলা সাবজেক্ট নাও, একটু দেখো না, একটু পড়ো, একটু ইয়ে করো। ঠিক আছে, তোমার তো ইংলিশ ঠিক আছে, ইংলিশ তো তুমি পারতেছো, এখানে ইংলিশ তো পড়া হচ্ছেই, ইংলিশের ডক্টরেট হচ্ছে, সলিসিটার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, কিন্তু বাংলাটা একটু একটু জানা থাকলে বাংলা আসলে শুনেন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্কিল। দুনিয়ার বাংলা আপনি জানলে কি হবে? মনে করেন আপনি যদি এই জায়গায় একটা জায়গায় আপনার চাকরি হবে, একটা ছেলে শুধু ইংলিশ জানে আর একটা ছেলে সে 4টা ল্যাঙ্গুয়েজ জানে এবং ইংলিশও জানে, কার চাকরি হবে? ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বিদায় নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান থেকে। আমরা ইব্রাহিম খলিল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি আজকে আমরা আমাদের পারিবারিকভাবে, আমাদের সামাজিকভাবে, আমাদের প্রজন্মের জন্য বাংলা শিক্ষা, বাংলা কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন।